মোড়ল মশাই, মোড়ল মশাই, বাড়িতে আছেন আপনি? ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? নররা গ্রামের মোড়ল মশাইকে ডেকে উঠল গ্রামের কয়েকজন মিলে বেশ উদ্বিগ্ন স্বরে। গ্রামের মোড়ল চন্দ্রধর চক্রবর্তী বাবু তার ঘর থেকে বেরিয়ে এসে উঠোনে গ্রামের এতজন মানুষকে দেখে বেশ অবাক হয়ে গেলেন। হ্যাঁ, কি ব্যাপার, তোমরা এতজন একসাথে এখানে এখন? গ্রামের লোকজনের ভেতর থেকে একজন উত্তর দিলেন, মোড়ল মশাই, মোড়ল মশাই, আরে শিগগির করে একবার নরসুন্ডের মাঠের পাশের ওই ঘন জঙ্গলে চলুন। আরে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আর তোমরা এমন ভাবে হাঁপাচ্ছ কেন? সুখেনকে তোমরা খুঁজে পেয়েছো? গ্রামের লোকটি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, পেয়েছি, কিন্তু 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 কে? কিন্তু তাকে যে আমরা জ্যান্ত অবস্থায় পেলাম না মোড়ল মশাই। কি নৃশংস দৃশ্য, সে যে চোখে দেখার মতো নয়। কেন, কি হয়েছে? সুখেনের ধরে যে মুন্ডু নেই, তাকে যে শিয়ালের দল চিড়ে চিড়ে খেয়েছে, তার মুন্ডহীন দেহটা ওর বাবা মা কোনো রকমই বুঝতে পেরেছে ওটা তাদেরই ছেলে সুখেনের দেহ। কি বলছিস? কি এমন কিভাবে হলো? আপনি তাড়াতাড়ি চলুন ঠাকুর মশাই, তাড়াতাড়ি চলুন। সেখানে গেলেই আপনি সব বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন ঠাকুর মশাই। আসলে সুখেন হলো এই গ্রামের একটি ছেলে। কাল সন্ধেবেলা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই সকলে মিলে তাকে খুঁজছিল। আজ সকালে তাকে নরসুন্ডের মাঠের পাশে জঙ্গলে এক ভয়ানক অবস্থায় পাওয়া গেছে তার মুন্ডহীন দেহ। নররা গ্রামের মোড়ল মশাই চন্দ্রধর চক্রবর্তী নরসুন্দরের পাশের জঙ্গলে পৌঁছতেই দেখতে পেলেন সেই ভয়ানক দৃশ্য। কিভাবে শেয়ালগুলো তারই দেহ থেকে খুবলে খুবলে মাংস খেয়ে নিয়েছে। তার মুন্ডটিও বোধহয় শেয়ালেই টেনে নিয়ে গেছে। কোথাও তার মুন্ডুটা খুঁজে পাওয়া গেল না। মোড়ল মশাই, মোড়ল মশাই, এ তারই কাজ। সেই আমার ছেলেকে নিয়ে গেছে। এভাবে আর কত কোল খালি হবে মোড়ল মশাই? আমার ছেলেটাকে কেড়ে নিল সে। মা কি এতটাই পাষাণ? সত্যি তারই কাজ। আর কত কোল খালি হবে রে জানে। চন্দ্রধর চক্রবর্তী সুখেনের মা বাবাকে সান্ত্বনা দিয়ে সুখেনের সৎকারের ব্যবস্থা করলেন। গ্রামে যেন শোকের ছায়া নেমে এলো, সাথে নেমে এলো ভয়ের আবহাওয়া, এই সন্তান হারানোর ভয়। মটলেনের গলির মুখেই কিশোরীর সাথে দেখা। আমি মটলেনের তেলেভাজার দোকান থেকে কয়েকটা তেলেভাজা কিনে নিলাম তারানাথের জন্য। কিশোরীও আমাকে দাঁড়াতে বলে পাসিং শোয়ের একটা প্যাকেট আনতে চলে গেল। আসলে আমরা তারানাথের কাছে গেলে এগুলো নিয়েই যাই, তাতে লোকটা বেশ খুশিই হয়। এরপর কিশোরী এলে আমরা দুজন উপস্থিত হলাম তারানাথের বাড়িতে। বাড়ির বাইরে থেকে বুঝতে পারলাম তারানাথের ঘরের ভেতর কেউ আছে। হয়তো তারা কোনো খরিদ্দার ঘরের ভেতর আছে, তাই আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। একদিকে ভালোই হয়েছে, এই ফাঁকে আমরা একটু ধূমপানের সুযোগ পেয়ে গেলাম। বেশ খানিকটা সময় পর লোকটি বেরিয়ে গেল বসার ঘর থেকে। আমরাও তার বেরিয়ে যাওয়ার পর ঘরে ঢুকলাম। আমাদের দেখে তারানাথ বলে উঠল, আরে এসো এসো, এতদিন পর আমার কথা তোমাদের মনে পড়লো তাহলে? হ্যাঁ, কতদিন হয়ে গেল তোমাদের দেখি না। আসলে চক্রবর্তী মশাই, কাজের চাপটা একটু বেশি থাকায় এদিকে আর আসা হয়নি। তা বেশ বেশ, আর কাজ থাকলে আর কি করা যাবে। তা তোমরা বর্ষাতি এনেছো তো? নয়তো ফেরার সময় আজ বেশ ঝামেলায় পড়বে। না, ছাতা তো আনা হয়নি। আর এরকম পরিষ্কার আবহাওয়ায় ছাতার কি প্রয়োজন? প্রয়োজন পড়বে ভায়া, প্রয়োজন পড়বে।
বর্ষা নামবে কিছুক্ষণের মধ্যেই, তবে তোমাদের জন্য বর্ষাকে আমি কিছুক্ষণ আটকে রাখতেই পারি। তারানাথের এমন কথা শুনে কিশোরী বরাবরের মতো বিদ্রুপ করতে গেলে তাকে আমি আটকে দিলাম। আটকে দিয়ে আমি তারানাথকে বলে উঠলাম, আসলে আমরা এসেছি অনেকক্ষণ, কিন্তু ঘরের মধ্যে আপনার খরিদ্দার থাকায় আমরা বাইরেই ছিলাম। ও না 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 না, ওনাকে আমার খরিদ্দার বলা চলে না, নিমন্ত্রণকারী বলতে পারো। তা চক্রবর্তী মশাই, মহাভোজের নিমন্ত্রণ পেলেন বুঝি? না, মায়ের পুজোর। আসলে এই ভদ্রলোক অর্থাৎ চন্দ্রধর চক্রবর্তী হলেন বাঁকুড়া জেলার নড়রা গ্রামের মোড়ল মশাই। তা তিনি তার গ্রামের মায়ের পুজোর জন্য আমায় নিমন্ত্রণ করতে এসেছিলেন। এই গ্রামের মা কিরিটেশ্বরীর পুজোর এক ইতিহাস আছে, আর সেই ইতিহাসে আমি জড়িত, তাই আর কি। মায়ের পুজোতে ইতিহাস? তা কেমন? ইতিমধ্যে বাইরে মেঘের গর্জন শোনা গেল। বসার ঘরের জানলা দিয়ে কালো মেঘের খেলা দেখতে পাওয়া গেল। তারানাথের কথা বরাবরের মতোই সত্য হলো। লোকটির কথা আমাদের প্রতিদিনের জীবনে সত্যি প্রয়োজনীয়। হ্যাঁ, ইতিহাস, মস্ত একটা ইতিহাস। চক্রবর্তী মশাই, আজ তাহলে আমাদের সেটাই বলুন। গরম গরম চা, তেলে ভাজা, আর এই বৃষ্টির ওয়েদারে এমন গল্প একেবারে জমে যাবে। ততক্ষণে চারি এসে 3 পেয়ালা চা দিয়ে গেল। আমি কখনোই তোমাদের গল্প বলি না, আমার অভিজ্ঞতাই তোমাদের সাথে ভাগ করে নি। এরপর তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তা ধরিয়ে একটি তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে বলল, কি বলো তো কিশোরী, এই যে তন্ত্র মন্ত্র, এ কিন্তু কঠিন কোনো বস্তু নয় বা কঠিন কোনো বিষয়ও নয়, তবে মানুষ এটাকে নিজের স্বার্থে ব্যবহার করে জটিল করে তোলে। কোনো সাধু সন্ন্যাসী তার ব্যবহার অসৎ উদ্দেশ্য লাভ করার জন্য করে থাকে। ব্যাকরণ শাস্ত্র অনুসারে তন্ত্র শব্দটি তন ধাতু নিষ্পন্ন, যার অর্থ বিস্তার। শৈব সিদ্ধান্তের কায়িক আগমে এর অর্থ দেওয়া হয়েছে তন্নতে বিস্তারজতে জ্ঞানম অনেন ইতি তন্ত্রম। সেই শাস্ত্র যার দ্বারা জ্ঞানের বিস্তার করা হয়। তন্ত্রের নিরুক্তি তন মানে বিস্তার করা, আর ত্রয়ী মানে রক্ষা করা, এই 2 ধাতুর সংযোগে সিদ্ধ হয়। অর্থাৎ তন্ত্র সামগ্রিকভাবে জ্ঞানের বিস্তার করা। আবার এই তন্ত্রশাস্ত্রকে আগমশাস্ত্রও বলা হয়। আক্ষরিক অর্থেই তন্ত্রশাস্ত্র কিন্তু জ্ঞান বিস্তারের শাস্ত্র, অথচ কিছু সাধক সন্ন্যাসীরা এটি অসৎ উপায়ে ব্যবহার করে। ঠাকুরমশাই, হঠাৎ এমন কথা কেন বললেন? সে কথা তোমরা পরে বুঝতে পারবে যে আমি কেন এই প্রসঙ্গটি আগে উচ্চারণ করলাম। হ্যাঁ, এবার যেটা তোমাদেরকে আমি বলছিলাম, বাঁকুড়ার নড়রা গ্রামের মোড়ল মশাই হলেন এই চন্দ্রধর চক্রবর্তী। তিনি আমার কাছে এসেছিলেন তার গ্রামের একটি সমস্যা নিয়ে। তা আজ থেকে বছর 30 বা 35 আগে। আমার তখন পুরোপুরি সংসার এই বাড়িতেই। জ্যোতিষবিদ্যার ঘর খুলে নিয়ে বসেছি। হ্যাঁ, টুকিটাকি লোকজনও আসে আমার কাছে। তা তেমনই একদিন হঠাৎ করে একজন বছর 40-এর লোক আমার বাড়ির দরজার সামনে আমায় ডাকছেন। তারানাথ বাবু, তারানাথ বাবু, বাড়িতে আছেন আপনি? আমি তার গলার স্বর পেয়ে বাইরে গেলাম। বেরিয়ে এসে তাকে দেখে আমি বললাম, হ্যাঁ আমি তারানাথ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসলে আমি চন্দ্রধর চক্রবর্তী, আমি বাঁকুড়া জেলা থেকে আসছি, বাঁকুড়া জেলার নড়রা গ্রাম থেকে। আপনার সাথে আমার একটু দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। এরপর চন্দ্রধর চক্রবর্তী ও তারানাথ বৈঠকখানায় গিয়ে বসলেন। আপনি এত দূর থেকে এসেছেন আর দরকার আছে বলছেন। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করুন, আপনি দরকারটা আগে খুলে বলুন আমায়। আর আপনি আমার বাড়ির ঠিকানা কি করে জানলেন?
আপনার বাড়ির ঠিকানাটা আমার এক আত্মীয়র কাছ থেকে পেয়েছি। আর দরকার বলতে আসলে ঠাকুরমশাই, আমরা খুব বিপদে আছি, আর এই বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে আসা। আপনাদের বিপদ? তা কিসের বিপদ? আসলে ঠাকুরমশাই, আমাদের নরোরা গ্রামে মা কিরিটেশ্বরীর পুজো হয়। সেই পুজোকে ঘিরেই এক বড় ঘটনা। পুজোকে নিয়ে বড় ঘটনা? তা কেমন? আপনাকে প্রথম থেকেই সব বলি, তাহলে আপনি বুঝতে পারবেন ঠাকুরমশাই। হ্যাঁ, আমাকে সবটা খুলে বলুন চন্দ্রধরবাবু। আমাদের নরোরা গ্রামের গ্রাম্য মাতৃদেবী হলেন এই মা কিরিটেশ্বরী। মা কালী আমাদের গ্রামে কিরিটেশ্বরী রূপে পূজিত হন। এই পুজো প্রায় 150 বছরের পুরনো পুজো। আমার ঠাকুরদার বাবার সময়কার পুজো। ঠাকুরদার কাছ থেকে এ পুজোর কথা আমি শুনেছিলাম। মা কিরিটেশ্বরীকে এ গ্রামে প্রতিষ্ঠিত করে এক ডাকাত। সেই ডাকাতের নাম সর্দার করালি ডাকাত। এই কথা শোনা যে ব্রিটিশ সরকারের আমলে এই করালি ডাকাত একবার ডাকাতি করতে গেলে পুলিশের তাড়া খেয়ে এই নরোরা গ্রামে এসে এখানকার নরসুন্ডের মাঠে আখড়া বানিয়ে এখানে বসবাস করতে শুরু করে। তখনই সেই মা কিরিটেশ্বরীকে ওই নরসুন্ডের মাঠে প্রতিষ্ঠা করে। তবে মা তখন অন্য রূপে পূজিত হতেন। সেই থেকে মায়ের পুজো হয়ে আসছে এই গ্রামে। ওই ডাকাত প্রত্যেক শনি ও মঙ্গলবারে ডাকাতি করে এসে মাকে বিশেষভাবে পুজো দিত। সে প্রত্যেক মঙ্গল ও শনিবার হাজার জবায় মাকে সজ্জিত করে মায়ের সামনে নরবলি দিয়ে মাকে পুজো দিত। নরবলি? হ্যাঁ ঠাকুরমশাই, নরবলি। সে যে বাড়িতে ডাকাতি করতে যেত, সেই বাড়ি থেকেই প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ওই বাড়ি থেকে একটি করে মানুষ ধরে নিয়ে আসা হতো বলি দেওয়ার জন্য। তবে বলি দেওয়ার জন্য বেছে নেওয়া হতো সেই সব বাড়ির ছেলেকেই। গ্রামে গ্রামে করালি ডাকাতের ভয় ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। তাদের সম্পদের ভয়ের থেকেও তাদের ভয় ছিল তাদের ছেলেদের নিয়ে। কার কপালে কখন সেই ভয়ঙ্কর দিন আসবে এই ভেবে। এরপর শোনা যায় এমনই একদিন করালি ডাকাত মায়ের পুজোর নিয়ম অনুসারে নরবলি দিতে না পারায় নাকি মায়ের শাপ পেয়েছিল। মায়ের শাপেই নাকি তার মৃত্যু ঘটে। মায়ের পুজো করালি ডাকাত এক বিশেষ পদ্ধতিতে দিত। কেমন বিশেষ পদ্ধতি চন্দ্রধরবাবু? নরবলি দেওয়ার আগে হাঁড়ি কাঠটিকে গঙ্গা জলে স্নান করানো হতো। এখনো মন্দিরে বিরাজমান সেই হাঁড়ি কাঠ। তারপর হাঁড়ি কাঠে একটি জবার মালা পরিয়ে দেওয়া হতো। তারপর তাদের ডাকাত দলের যে জল্লাদ বলি দিত তাকে তার রাম দাকে আগে রক্ত ভোগ দিতে হতো। অর্থাৎ রাম দাকে তাকে আগে তুষ্ট করতে হতো তার নিজেরই রক্তে। তখন সেই জল্লাদ সেই দাঁতেই তার নিজের জিহ্বা কিছুটা কেটে তার রক্ত মাখিয়ে দিত দায়ে। তারপরও আবার তাকে তার বুড়ো আঙুল কিছুটা কেটে তার রক্ত হাঁড়ি কাটার সেই রামদাকে অর্ঘ্য দিতে হতো। এরপর যাকে বলি দেওয়া হতো তাকে আগে মন্দিরের নিচের দিকে বয়ে চলা তৃপ্তি জলাশয়ে 3টি ডুব দিয়ে স্নান করিয়ে আনা হতো। তারপর তাকে শ্বেত বস্ত্রে সজ্জিত করে মন্ত্রপাঠের মাধ্যমে শুদ্ধ করা হতো। তারপর তাকে বলি কাঠে চড়ানো হতো। বলিতে চড়ানোর পর চলত মন্ত্রপাঠ। অতএব এক সময় পর জল্লাদ নির্দেশ মতো তার ধর থেকে মুন্ডটি আলাদা করে দিত। মুন্ডহীন দেহটি প্রাণবায়ুর অভাবে চটপট করত মায়ের সামনে। এরপর সেই রক্ত দিয়েই মাকে স্নান করানো হতো। ততক্ষণে মুন্ডহীন দেহটির শ্বেত বস্ত্র রক্তে লাল হয়ে উঠেছে। এতেই ঘটনার শেষ ছিল না।
তারপর সেই মুন্ডহীন ধর নিয়ে চলতো ডাকাতদের পৈশাচিক উল্লাস। এক সময় পর তারা ক্লান্ত হলে সেই দেহটিকে দেওয়া হতো জঙ্গলের একদল ক্ষুধার্ত শেয়ালের মুখে। তারপর শেয়ালরা তা ছিঁড়ে ছিঁড়ে খেত। এ এক নৃশংস দৃশ্য ঠাকুর মশাই। তারানাথ বেশ অবাক স্বরে কৌতূহলে বলে উঠল, আপনারা কি এখনো এই পদ্ধতিতে মায়ের পুজো দেন? না, তা কখনোই সম্ভব নয়। শুনেছিলাম ডাকাত সর্দার মারা গেলে পরে ভয়ে সেই ডাকাত দলের সবাই পালিয়ে যায় একে একে। তারপর গ্রামের মানুষের হাতেই মা আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হলেন কিরিটেশ্বরী রূপে। আগে মা পূজিত হতেন করাল বদনী রূপে। তবে গ্রামের মানুষের হাতে মা প্রতিষ্ঠিত হলেও মায়ের রূপ আগের মতোই রয়েছে। শুনেছি আমার ঠাকুরদার বাবার সময় এই রূপে পূজিত হন মা। গ্রামের মানুষ মিলে ঠিক করলো মায়ের সামনে নরবলির বদলে পাঁঠা বলি দেওয়া হবে, তবে তাও বছরের একটি নির্দিষ্ট দিনে। পুজোর পদ্ধতি সবই একই থাকবে, শুধু নরবলির বদলে পাঁঠা বলি দেওয়া হবে। এখনো রীতি অনুসারে পাঁঠাকেও সেদিন শ্বেত বস্ত্র পরানো হয়। তারপর ধীরে ধীরে মায়ের মন্দির গড়ে উঠল নরসুন্ডের মাঠে। তবে একটা বিষয় কি জানেন তো ঠাকুরমশাই? কি? মন্দিরের নিচে সেই ডাকাত আমলের জলাশয়টি, অর্থাৎ তৃপ্তি জলাশয় এখনো আছে। তার জল কখনোই শুকোয় না, আর সেখানে আজও ওই পাঁঠাকে স্নান করিয়ে এনে তারপর বলি দেওয়া হয়। কিন্তু সমস্যাটা কোথায় সেটাই তো বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। করালি ডাকাত মায়ের পুজো করত মধ্যরাতে, আর পুজো শেষ হতে প্রায়ই ভোর। এখনও সেই নিয়ম মেনেই পুজো হয়। রাতে পুজো শুরু হয় মধ্যরাত্রে, পাঁঠা বলি হয়, আর তারপর সব শেষে ভোরে পুজো শেষ। এমনভাবে পুজো চলে আসছে। তবে কি? তবে এখনো রাত্রে মাঝে মাঝে একজনের গলার আওয়াজ মন্দির থেকে ভেসে আসে প্রত্যেক মঙ্গল এবং শনিবার। শোনা যায় কেউ যেন একজন বলছে, জয় মা, জয় মা, মা করাল বদনীর জয়। তুই তোর ভোগ পাবি মা, আমি তোকে ভোগ আবার দেব। জয় মা, জয় মা। মানে একজনের গলা পাওয়া যায়, তাও আবার ওই মঙ্গল এবং শনিবার? হ্যাঁ ঠাকুর মশাই, সবাই মনে করে ওই গলা আর কারো নয়, করালি ডাকাতের। সে আবার ফিরে এসেছে মায়ের পুজো দিতে। করালি ডাকাত ফেরত এসেছে? তা কি করে সম্ভব? হ্যাঁ, সবাই কণ্ঠস্বর শুনে তাই মনে করে। মঙ্গল বা শনিবারের পরদিন সকালবেলায় মন্দিরে গেলে দেখা যায় কত রাতে কেউ যেন মাকে পুজো দিয়েছে। মনে করা হয় হয়তো করালি ডাকাত আসেন মাকে পুজো দিতে। আচ্ছা, এই গলার স্বর আপনারা কতদিন ধরে শুনছেন, নাকি সেই মায়ের প্রতিষ্ঠার পর থেকেই এমন শুনে আসছেন? না ঠাকুর মশাই, এই গলার স্বর মায়ের প্রতিষ্ঠার পর থেকে নয়, বছর 7 ধরে এই গলার স্বর শোনা যাচ্ছে প্রতি মঙ্গল আর শনিবার। সবাই মনে করছে মা হয়তো কোনো কারণে তুষ্ট হচ্ছে না, যার পরে করালি ডাকাত আবার ফিরে এসেছে মাকে পুজো দিয়ে তুষ্ট করতে। বুঝলে কিশোরী, চন্দ্রধর বাবুর বলার এই বছর 7 ব্যাপারটা আমার মোটেও ঠিক লাগছিল না। হঠাৎ বছর 7 ধরে কেন শোনা যাবে করালি ডাকাতের গলা? তবুও আমি আবার চন্দ্রধর বাবুকে জিজ্ঞেস করলাম, চন্দ্রধর বাবু, হঠাৎ বছর 7 করালি ডাকাতের গলা শোনা যাচ্ছে? হ্যাঁ ঠাকুর মশাই, তবে আশ্চর্যের বিষয় কি জানেন? কি? এই বছর 1.5 মায়ের মূর্তি আর তার চারপাশটা খেয়াল করলে দেখা যায় রক্তের দাগ যেন স্পষ্ট, যেন মা আবার রক্তে স্নান করছে প্রতিনিয়ত।
কিন্তু আমরা তো পাঁঠা বলি দিই বছরের একটি নির্দিষ্ট দিনে। বছরের নবম অমাবস্যায় আমরা এই বিশেষ পুজো দিই। তাহলে কিভাবে এটা সম্ভব? যেন মনে হচ্ছে সদ্য নরবলি দেওয়া হয়েছে মায়ের থানে। সবাই মনে করে করালি ডাকাতিয়ে নরবলি দিচ্ছে। মায়ের মূর্তি দেখলে বুঝতে পারবেন মায়ের জিভ এখনো লালচে হয়ে রয়েছে রক্তের আভায়। তবে বছরের ওই নবম অমাবস্যায় যেদিন সবাই মিলে মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় রাতভর, সেদিন আর করালি ডাকাতের গলা শোনা যায় না। তার মানে গ্রামের মানুষ মনে করে যে করালি ডাকাতি এই নরবলি দিচ্ছে প্রত্যেক মঙ্গলবারে এবং শনিবার, ঠিক আগের মতোই। হ্যাঁ, তবে জানেন তো ঠাকুর মশাই, এই বছর খানেক আগে থেকে শোনা যাচ্ছিল পাশের গ্রামগুলো থেকে ছেলেরা উধাও হয়ে যাচ্ছে রাতের বেলা। আমরা তখন গুরুত্ব দিইনি, কিন্তু এই মাস 6 হলো আমাদের এই নরোরা গ্রামে ওই একই ঘটনা ঘটছে। তার মানে আপনাদের গ্রাম থেকেও এখন ছেলেরা উধাও হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমাদের গ্রাম থেকেও বাচ্চা চুরি যাচ্ছে। চন্দ্রধর বাবু এবার একটু গম্ভীর হয়ে বললেন, মনে করা হচ্ছে এই ওই করালি ডাকাতেরই কাজ। সেই ছেলেগুলোকে চুরি করে নিয়ে এসে মায়ের সামনে বলি দিচ্ছে। আচ্ছা, আপনাদের এমন মনে হওয়ার কারণ কি? ছেলেদের উধাও হয়ে যাওয়ার তো অন্য কারণও হতে পারে। হ্যাঁ, তা হতেই পারে, তবে এমন মনে হওয়ার যথোপযুক্ত কারণ আছে ঠাকুর মশাই। কারণ আছে বলছেন? তা কি কারণ চন্দ্রধর বাবু? চন্দ্রধর বাবু এবার একটু গম্ভীর স্বরে বললেন, সে এক ভয়ঙ্কর কারণ ঠাকুর মশাই। এমনই এক মঙ্গলবারের দিনে আমাদের গ্রামের ছেলে তমালকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রাম তাকে খুঁজে ফেলা হয়েছে। অবশেষে মা বাবা আমার কাছে এলো। মোড়ল মশাই, ছেলেটাকে সন্ধ্যা থেকে খুঁজে পাচ্ছি না। ও আমাদের সাথে দাওয়াতে বসেছিল, হঠাৎ তারপর কি হলো জানি না। জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে দেখছি ছেলেটা আর বাড়িতে নেই। সারা গ্রাম খুঁজে ফেলা হয়েছে, কিন্তু কোথাও ছেলেটা নেই। চিন্তা করুন না রবি, তমাল হয়তো আশেপাশে আছে বা বন্ধুর বাড়িতে গেছে। ও ঠিক ফেরত আসবে। না মোড়ল মশাই, সব জায়গায় খুঁজে ফেলা হয়েছে। ছেলেটা যেন কর্পূরের মতো উবে গেছে। তাহলে তো চিন্তার বিষয়। এক কাজ করা যায়, সবাই মিলে আর একবার আমরা তমালকে গিয়ে খুঁজে আসি, চলো। এরপর আমি আর গ্রামের সকলে মিলে তমালকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কিন্তু সারা গ্রাম খুঁজে কোনো লাভ হলো না। তমালকে আমরা কোথাও পেলাম না। অবশেষে বাড়ি ফিরে এলাম। ঠিক পরদিন সকালে আবার তাকে খোঁজা হবে, কিন্তু পরদিন সকালবেলায় গ্রামের লোক ছুটতে ছুটতে আমার বাড়িতে এলো। মোড়ল মশাই, তাড়াতাড়ি আপনি বাড়ির বাইরে বেরিয়ে আসুন। তমালকে পাওয়া গেছে। তমালকে পাওয়ার খবর শুনে আমি বেশ আনন্দময়ী ঘর থেকে বের হলাম, কিন্তু বাইরে বেরিয়ে সবার মুখের উদ্বিগ্ন চিত্র দেখে বেশ ঘাবড়ে গেলাম। কোনো কিছু খারাপ হয়েছে এইটা আমি বেশ বুঝতে পারছিলাম। তোমাদের মুখ দেখে এত উদ্বিগ্ন লাগছে কেন? তমালকে যদি পাওয়াই যায় তবে আর কিসের চিন্তা? গ্রামের একটি লোক তার মধ্যে বলে উঠল, কিন্তু তাকে যে আর আমরা জ্যান্ত অবস্থায় পেলাম না মোড়ল মশাই। এই বলতে বলতেই তমালের বাবা আমার বাড়িতে ঢুকলো একটি মৃতদেহ নিয়ে, যা দেখে আমি চমকে উঠলাম। আমার হৃৎপিণ্ড অবধি বন্ধ হবার জোগাড়। ঠাকুর মশাই, সে কি ভয়ঙ্কর দৃশ্য আমি আপনাকে কি বলবো। তমালের বাবা সেই মৃতদেহ নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। মোড়ল মশাই, এই যে আমার ছেলে, কি অবস্থা দেখুন। শিয়ালেরা যে তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, এমনকি তার মুন্ডুটা পর্যন্ত। কি হয়ে গেল আমার, কি হয়ে গেল আমার। সত্যি কি ভয়ঙ্কর মৃত্যু। সারা দেহ থেকে খুবলে খুবলে মাংস খাওয়া হয়েছে। মাংসের আড়াল থেকে বুকের পাঁজর পর্যন্ত উকিয়ে দিচ্ছে।
শরীরে একটি শ্বেত বস্ত্র, তার রক্তে লাল হয়ে রয়েছে সেইটা। তাকে পাওয়া গিয়েছিল মন্দিরের পাশের গভীর জঙ্গল থেকে। সেদিন সবাই মনে করেছিল বাচ্চা মানুষ হয়তো খেলতে খেলতে কারণবশত জঙ্গলে চলে যাওয়ায় তার এমন ভয়ানক মৃত্যু। এরপর তমালের সৎকারের ব্যবস্থা করা হলো। এরপর ঠিক আবার ওই সপ্তাহের শনিবার গ্রামের আরেকটি ছেলে উৎপলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই একইভাবে রাত্রে খুঁজে আসার পর পরদিন সকালবেলায় তার মুন্ডুহীন দেহ ওই একই জায়গা থেকে পাওয়া গেল, একই অবস্থায়। এরপর একইভাবে সপ্তাহের ওই 2 দিন মঙ্গল এবং শনিবার গ্রামের ছেলেগুলো উধাও হয়ে যেত এবং পরদিন ভয়ানকভাবে তাদেরকে পাওয়া যেত। আশ্চর্যের বিষয়, সেদিনই করালি ডাকাতের গলা পাওয়া যেত রাত্রে এবং মৃতদেহের প্রত্যেকেরই শ্বেত বস্ত্র পরনে থাকত। এইভাবে একে একে তমাল, উৎপল, সুখেন, হরিহর, তীর্থ অনেক বাচ্চাই মরেছে ঠাকুরমশাই। প্রত্যেকটা বাচ্চার এমন ভয়ানক মৃত্যু, একই চিহ্ন। তাই সবাই মনে করতে থাকলো এই করালি ডাকাতেরই কাজ এটা। আর তারপর এই মৃত্যুগুলোর পর তিনি মা কালীর মন্দিরে গেলে দেখা যায় মা যেন আরও রক্তিম আভায় সেজে উঠেছে। তাই সবাই ধরে নিল এ মায়ের সামনে বলি দেওয়ার পর জঙ্গলে শেয়ালের মুখে আগেকার মতোই মৃতদেহগুলো ফেলে দেওয়া। গ্রামে ছড়িয়ে পড়েছে এখন সন্তান হারানোর ভয় ঠাকুরমশাই। এবার চন্দ্রধর চক্রবর্তী মশাই কান্নার স্বরে বলে উঠল, ঠাকুরমশাই, আপনি আমার গ্রামকে বাঁচান। এভাবে করালি ডাকাতের হাতে জোয়ান তাজা ছেলেগুলোর বলি হতে থাকলে গ্রাম পুরো ফাঁকা করবে। আপনি যা করে হন এই নরবলি আটকান, নয়তো যে মায়ের কোল দিনে দিনে খালি হয়ে যাচ্ছে। আপনি যা হোক করে করালি ডাকাতকে থামান। এভাবে আর কতদিন চলবে বলুন তো ঠাকুরমশাই, আর কতদিন চলবে? আপনি শান্ত হন চন্দ্রধর বাবু, আমি বুঝতে পারছি আপনাদের বিষয়টা। চন্দ্রধর বাবু এবার একটু অনুনয় করে বললেন, ঠাকুরমশাই, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার সাথে একবার আমাদের গ্রামের পুজোতে চলুন। আপনি সেখানকার ঘটনাগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন আর আমাদেরকে সাহায্য করতে পারবেন। আপনি একবার চলুন, নয়তো আমাদের গ্রাম যে একেবারে খালি হয়ে যাবে। চন্দ্রধর বাবুর এমন অনুনয় শুনে আমি আর তাকে না করতে পারলাম না। তার সাথে যাবার জন্য সম্মতি জানালাম। চন্দ্রধর বাবু তার চোখ মুছে একটু নিশ্চিন্ত হলেন। তারপর তিনি বললেন, তবে ঠাকুরমশাই, আপনাকে আর একটা কথা বলা হয়নি। কি বলা হয়নি এখনো? সুখেন যেদিন উধাও হয়ে গিয়েছিল সেদিন আমাদের গ্রামের একজন পাগল সুখেনকে বলি দিতে একজন কাপালিককে দেখেছিল। সে আমাদের সেই ঘটনার বিশ্লেষণ দিয়েছিল, কিন্তু সে পাগল বিবেচিত হয় আমরা তার কথার গুরুত্ব দিইনি। পাগল মানুষ কোথা থেকে কি দেখেছে, কি সব কল্পনা করে বলছে, তাই আর গুরুত্ব দেওয়া হয়নি। তা সে কি বলেছিল? সে বলেছিল সে ওই নরসুন্ডের মাঠে একজন মস্ত বড় কাপালিককে একটি ছেলেকে বলি দিতে দেখেছে। তার সাথে ছিল একজন পুরোহিত, পাশে মন্ত্র পড়ছে। আর কিভাবে সেই মুন্ডহীন দেহটা থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসছিল আর দেহটা ছটপট করছিল, সেটাই সে আমাদের বলেছিল তার ভাষার মাধ্যমে। এক ভয়ানক দৃশ্যের ব্যাখ্যা সে তার মতো করে দিয়েছিল। চন্দ্রধর বাবু, গ্রামে তার দেখা পাওয়া যাবে তো আবার? হ্যাঁ, একটু খোঁজাখুঁজি করলেই তাকে পাওয়া যাবে। আসলে আপন ভোলা মানুষ তো, একটা সময় এক জায়গায় থাকে, তাই সে পেয়ে যাব। এরপর সেদিন বিকাল বেলাতেই আমরা নরোড়া গ্রাম যাওয়ার জন্যে বেরিয়ে পড়লাম। বাঁকুড়াতে যখন পৌঁছেছি তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে। এরপর একটা গরুর গাড়িতে চাপলাম আমরা নরোড়া গ্রামে যাওয়ার জন্য। গরুর গাড়ি দুলকি চালে চলতে থাকলো। গ্রাম্য মেঠো পথে গরুর গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে। রাস্তার দুধারে যত জংলি গাছ, সাথে চাঁদের মিষ্টি আলো। অনেকদিন পর যেন আমাকে ঘিরে ধরেছিল বেশ অন্যরকম একটা অনুভূতি। কিন্তু একদিকে মাথায় চলছিল এই নরোড়া গ্রামের বিপদ নিয়ে ভাবনা। এরপর একটা দোতলা বাড়ির সামনে এসে গরুর গাড়িটা থামল। চন্দ্রধর চক্রবর্তী মহাশয়ের বাড়ির গেটে এসে গরুর গাড়ি থেমেছিল।
চন্দ্রধর চক্রবর্তী মশাই গাড়িওয়ালার পয়সা মিটিয়ে আমাকে নিয়ে বাড়ির ভেতর ঢুকলেন। তখন প্রায় রাত 8টা ছুঁয়ে ছুঁয়ে। বাড়ির ভেতর থেকে তার গিন্নি বেরিয়ে এসে আমাদের হাত পা ধোয়ার জল দিয়ে গেলেন এবং একটি গামছা দিয়ে গেলেন। হাত পা মুছেই আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিতেই মোড়ল মশাইয়ের গিন্নি আমাদেরকে খেতে ডাকলেন। তিনি আগের থেকেই খাবার গুছিয়ে রেখেছিলেন, কারণ তিনি জানতেন যে আমি আজ চন্দ্রধর বাবুর সাথে ফিরব। রাত্রে খাওয়া দাওয়ার পর চন্দ্রধর বাবুর সাথে তার বৈঠকখানায় গিয়ে বসলাম। ঠাকুর মশাই, আপনার কোনো সমস্যা হয়নি তো? না না চন্দ্রধর বাবু, কি বলছেন? এত সুস্বাদু সব খাবার, তারপর আবার সমস্যা কি? কি যে বলেন আপনি। আপনার সেবা করবার সুযোগ পাওয়া তো আমাদের পরম প্রাপ্তি। আপনি এমনভাবে বলবেন না, আমি এমন কোনো তান্ত্রিক নই চন্দ্রধর বাবু। আচ্ছা চন্দ্রধর বাবু, নবম অমাবস্যা তো পরশু দিনেই পড়ছে, অর্থাৎ শনিবার। মায়ের পুজো তো তবে তাহলে সেদিনই? হ্যাঁ হ্যাঁ, সেদিনই মায়ের পুজো, তাই তো এত তড়িঘড়ি করে আপনাকে নিয়ে আসা। কাল সকালে বা সন্ধ্যার দিকে আমার সাথে না হয় আপনি গিয়ে মন্দির দর্শন করে আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার সাথে আমি যাব। এরপর চন্দ্রধর বাবু এবং আমার মধ্যে পুজো ও গ্রাম নিয়ে বিভিন্ন আলোচনা হলো। তারপর আমার জন্যে গুছিয়ে রাখা ঘরে আমি চলে গেলাম বিশ্রামের জন্য। সকালে ঘুম থেকে উঠতেই সারা গ্রাম আমি ঘুরে নিয়েছিলাম, কিন্তু মন্দিরে যাওয়া হয়নি। এরপর পুজোর সব গোছ গাছ ঠিক আছে কিনা তা দেখতে গ্রামের কয়েকজন মোড়ল মশাইকে ডেকে গেল বিকালবেলায়। ঠাকুর মশাই, এবার চলুন নরসুন্ডের মাঠে মাকে দেখে আসবেন। মায়ের পুজোর জোগাড় ঠিক আছে কিনা তা একবার দেখে নেবেন। হ্যাঁ চলুন, কিন্তু আমি আর মায়ের পুজোর জোগাড় কি দেখব? এত বছর আপনি সামলাচ্ছেন, আপনি আরও ভালো বুঝবেন। আচ্ছা চলুন মন্দিরে যাওয়া যাক। এরপর আমরা মন্দিরে যাওয়ার জন্যে বেরিয়ে পড়লাম। সন্ধে তখন হয়ে এসেছে। মন্দিরে পৌঁছাতেই শুনলাম ঘণ্টা বাজছে, মায়ের পুজো হচ্ছে। আচ্ছা চন্দ্রধরবাবু, মায়ের পুজো হচ্ছে বুঝি এখন? হ্যাঁ, মায়ের পুজো তো নিত্যই হচ্ছে। ওই একটা দিনেই সারা রাত ভর পুজো হয়। মন্দিরে পৌঁছতেই দেখলাম একটি ফণি মনসা গাছের পাশেই মায়ের মন্দির। একটি লাল বেদিতে মায়ের বিগ্রহ বিরাজমান। মায়ের কি অপরূপ রূপ! মাথা থেকে পা পর্যন্ত ঘন কালো কেশ বিন্যস্ত, কপালে রক্ত তিলক, জিহবা যেন রক্তে রাঙা, চক্ষু দুটি রক্তবর্ণা, পরনে লাল বস্ত্র, গলায় ঝুলছে নরমুণ্ডের মালা, হাতে খাড়া, মন্দিরে ঝুলছে ঘণ্টা। মন্দিরের বারান্দায় রয়েছে সেই হাঁড়ি কাঠ, প্রায় 150 বছর পুরনো, যেখানে নরবলি থেকে শুরু করে পাঁঠা বলি হয়ে আসছে। নরসিংদীর মাঠের নিচে সেই তৃপ্তি জলাশয়। চাঁদের আলোয় তার জল চকচক করছে, জলে টলটল করছে এই জলাশয়। জলাশয় থেকে উঠে আসতেই কয়েকজন গ্রামবাসী জিজ্ঞেস করল মোড়ল মশাইকে। মোড়ল মশাই, আপনার সাথে ইনি কে? আপনার আত্মীয় বুঝি? মায়ের পুজো দেখতে এসছে? আমাদের সবার আত্মীয় বলতে পারো। ইনি হলেন শ্রী শ্রী জ্যোতির্বিনোদ তারানাথ চক্রবর্তী। ঠাকুর মশাই এসেছেন কলকাতা থেকে। তিনি এসেছেন এই গ্রামকে করালি ডাকাতের হাত থেকে রক্ষা করতে। এই কথা শুনে গ্রামবাসীদের মুখে যেন এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। ঠাকুর মশাই, আপনি এসেছেন আমাদের বাঁচাতে। আপনি আমাদের রক্ষা করুন। ওই করালি ডাকাতের হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন। আমাদের ছেলেদের যে সমূহ বিপদ। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু এত কিছুর মধ্যে খেয়াল করলাম দূর থেকে একজন আমার দিকে এক লক্ষ্যে তাকিয়ে আছেন।
মন্দিরের বারান্দা থেকে। সে আর কেউ নন, মন্দিরের পুরোহিত। আচ্ছা চন্দ্রবাবু, ইনি হলেন মন্দিরের পুরোহিত, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই, উনি হলেন ভবেন্দ্র চৌধুরী। ওনারা বংশ পরম্পরায় এই মন্দিরের নিত্য সেবা করে আসছেন। সেদিনের পুরোহিতের চাউনি আমার মোটেও ভালো লাগেনি। দূর থেকেই বুঝতে পেরেছিলাম তার এই ধূসর চোখের চাউনি কোনো কারণবশতই, এমনি এমনি তার এই চাউনি নয়। পরদিন সকাল বেলায় মন্দিরে চলে আসলাম চন্দ্রবাবুর সাথে, কারণ সেখানে পুজোর জোগাড় চলছে উত্তম রূপে। মানুষের ব্যস্ততা দেখে বোঝা গেল গ্রামের মানুষ কতটা ভক্তি করে মাকে। কিন্তু খেয়াল করলাম মন্দিরের পুরোহিত মাঝে মাঝেই তার কাজের ফাঁকে লক্ষ্য করছেন। দিন শেষে সন্ধ্যাবেলায় গ্রামের মানুষ জড়ো হয়ে এলো মন্দিরের সামনে। চারিদিকে প্রদীপের আলো জ্বলছে, হলদে আভায় চারিদিক ভরে উঠেছে। আজ বছরের নবম অমাবস্যা, মায়ের পুজোর বিশেষ দিন। অমাবস্যার কারণে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পাশের জঙ্গল থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। তারা যেন এই পুজোর দিনগুলোর সাথে খুব পরিচিত, বা বলা যেতে পারে এই পুজোর রাতগুলোর সাথে খুব পরিচিত। তাদের একটা অভ্যাস হয়ে গেছে রাতের শেষে খাবার পাওয়া। তারা মনে করে এই পুজোর পর হয়তো তারা আবার একটি নতুন শিকার পাবে। এতেই যেন তাদের উল্লাস। সেই উল্লাসের আঁচ মাঝে মাঝে ভেসে আসছে মন্দিরে। তারপর দেখা গেল পুরোহিত মন্দিরের ভেতর মায়ের পুজোর জোগাড় করছেন, এবং সন্ধ্যাবেলাতে মন্দিরের বাইরে একটি গানের আসর বসেছে। এ মাকে একান্তভাবে আবাহন করার জন্য সঙ্গীত। গ্রামের কয়েকজন মিলে রামপ্রসাদী শ্যামা সঙ্গীত গাইছে। সে যে কি এক অপূর্ব দৃশ্য কিশোরী, সে বলে বোঝানো যাবে না। তুমি সে দৃশ্য চাক্ষুষ এবং শ্রবণ করলে তোমার মন প্রাণ সব ভরে যাবে। এত কিছু শোনার পরও আমার মনটা কেমন খচখচ করছিল। এত সুন্দর ভক্তি ভরে মায়ের পুজো দেওয়ার পরেও মা তুষ্ট হচ্ছে না, এ কখনোই সম্ভব নয়। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে। সেটা আমার মনে আরো গাঢ়ভাবে চেপে বসল। এরপর পুজোর নিয়ম অনুসারে মাকে হাজার জবাই সজ্জিত করা হলো। তারপর সেই পাঁঠাকে নিয়ে আসা হলো। পাঁঠাকে নিয়ে এসে মন্দিরের নিচে সেই জলাশয়ে 3টি ডুব দিয়ে গায়ে শ্বেত বস্ত্র পেঁচিয়ে দেওয়া হলো। এরপর মন্দিরের পুরোহিত মন্ত্রপাঠ শুরু করল। মন্ত্রপাঠের পর সেই পাঁঠাকে হাড়ি কাটে চড়ানো হলো। চারিদিকে ঢাক ঢোল বাজছে, কাঁসর বাজছে। প্রায় 9 জন ঢাকি এসেছে মায়ের পুজোতে। এই মুহূর্তে গ্রামের লোকের উৎসাহ চরমে। তারা যেন মাকে মায়ের ভোগ নিবেদন করতে পারায় ভীষণ খুশি। জল্লাদ নিয়ম অনুসারে তার নিজের জিভ কেটে রামদাকে ভোগ দিল। তারপর তার বুড়ো আঙুলে কিছুটা কেটে হাঁড়ি কাটে এবং কপালে রক্ত তিলক নিল। জয় মা, জয় মা কিরিটেশ্বরীর জয়। তুই মা আশীর্বাদ করিস মা, আমি যেন তোর অর্ঘ্যের কর্ম ঠিক করে করতে পারি। জয় জয়। পুরোহিত মশাই আবারও মন্ত্রপাঠ শুরু করলেন। মন্ত্রপাঠের পর তিনি একটি নির্দেশ দিলেন জল্লাদকে, আর নির্দেশ পাওয়া মাত্রই এক কোপে পাঁঠাটার দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দিল। পাঁঠার মুন্ডু গিয়ে ছিটকে পড়ল মায়ের পায়ে। মুন্ডহীন দেহটা ছটফট করছে মেঝেতে। তখন মন্দিরে সারা মেঝেতে রক্ত গড়াগড়ি খাচ্ছে। মুন্ডহীন দেহ থেকে ফিনকি দিয়ে বেরোনো রক্ত একটি পাত্রে তুলে নেওয়া হলো মাকে স্নান করানোর জন্য।
মাকে নতুন করে আবার অভিষেক করা হবে। এরপর পুরোহিত মশাই মাকে ওই রক্ত দিয়ে স্নান করানোর পর আবার গঙ্গার জল দিয়ে মাকে নতুন করে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিল। তখন মা যেন আরো সারল্যময়ী রূপ নিয়েছে। এরপর সারা রাত ধরে পুজো চলল মায়ের। ভোরের দিকে পুজো শেষ হতেই পুরোহিত মশাই মন্দিরের দরজাটা একটু টেনে নিয়ে সবাইকে দাঁড়াতে বললেন। একেবারে প্রসাদ নিয়েই ফিরতে বললেন। মিনিট 10 পর পুরোহিত মশাই মন্দিরের দরজা খুলে সবাইকে একে একে পোশাক বিতরণ করা শুরু করলেন। কিন্তু মন্দিরের পুরোহিত আমাকে প্রসাদ দিতে এসে যেন কেমন বাঁকা চোখে তাকিয়ে আস্তে করে দাঁতের উপর দাঁত চেপে একটি কথা বললেন। তুই কেন এসেছিস এই গ্রামে? চলে যা বলছি, চলে যা। এই গ্রাম মোটেও তোর জন্য ঠিক নয়, তুই ফিরে যা বলছি। পুরোহিত মশাই আমাকে এই সব বলে তিনি আবারও মন্দিরের দিকে চলে গেলেন। আমি তার কথা শুনে কিছু তাকে বললাম না। আমি বুঝতে পারছিলাম আমি এই গ্রামে আসায় অনেকেরই অসুবিধে হচ্ছে, হয়তো করালি ডাকাতেরও অসুবিধে হচ্ছে। এরপর পুজোর আচার শেষ হলে মোড়ল মশাই এবং আমি বাড়িতে ফিরলাম। আচ্ছা মোড়ল মশাই, আপনাদের গ্রামের পুরোহিত মশাই কেমন ধরনের মানুষ? আমরা যতদিন দেখছি লোকটি নিরীহ, মায়ের নিত্য পুজো দেয়, এইটুকুই যা। জানেন ঠাকুরমশাই, কাল তো মায়ের বিশেষ পুজো ছিল, তাই করালি ডাকাতের গলার স্বর শুনতে পাওয়া যায়নি, নয়তো আপনিও শুনতে পেতেন সেই গলার স্বর। চিন্তা করবেন না, সে গলার স্বর আমি হয়তো শুনতে পাবই, কারণ আমি এই ঘটনার নিষ্পত্তি করে তবেই এখান থেকে যাব। আচ্ছা চন্দ্রধরবাবু, আমি দুপুর একটু মন্দিরের দিকে যেতে চাই, কারণ ওই সময়টা মন্দিরটা প্রায় খালি থাকে। আমার কয়েকটা জিনিস একটু দেখে নিতে হবে এবং মায়ের দর্শনও হয়ে যাবে তাতে আমার। আচ্ছা আচ্ছা, যাবেন, বেশ বেশ যাবেন। আপনি চাইলে আমিও কিন্তু যেতে পারি। আমার একা যেতে কোনো সমস্যা হবে না, তবে আপনি যখন বলছেন আপনার যেতে কোনো সমস্যা নেই, তাহলে আপনিও যাবেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দুপুর মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এরপর দুপুরে মধ্যাহ্ন ভোজ সেরে আমি এবং চন্দ্রধর বাবু বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। আসলে পুজোর মধ্যে মন্দিরটা আমার ভালোভাবে ঘোরা হয়নি, তাই আমি মন্দিরটাই ভালোভাবে পরিদর্শন করতে এসেছিলাম। মন্দিরে যেতেই চন্দ্রধর মন্দিরের প্রত্যেকটি স্থান দেখিয়ে তার নির্দিষ্ট ইতিহাস আমায় বলতে লাগলেন। আপনাকে তো বলাই হয়নি ঠাকুরমশাই দেবেনের মৃত্যুর কথা। তার মৃত্যু দেখেই আমরা পুরোপুরি নিশ্চিত হয়েছিলাম এ করালি ডাকাতেরই কাজ। তাকে যখন রাত্রে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরদিন সকালবেলায় খুঁজতে বেরোনো হয়েছে, তখন এই মন্দিরে আসতে অবাক একটি দৃশ্য আমরা দেখতে পেলাম। এই হাঁড়ি কাঠে রক্ত তখন জল জল করছে, যেন সদ্য কিছুক্ষণ আগেই একটা বলি হয়েছে। সেই হাঁড়ি কাঠকে ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে সেখান থেকে রক্তের ফোঁটা টুপ 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 করে পড়তে পড়তে মন্দিরের জঙ্গলের দিকে নির্দেশ করছে। গ্রামের মানুষ সেখানে যেতেই বেশ অবাক হয়ে গেল। দেখতে পেলে শ্বেত বস্ত্র জড়ানো মুন্ডহীন দেবেনের দেহ পড়ে আছে, কিন্তু কয়েকটা জায়গায় মাংস খুবলে নেওয়ার চিহ্ন ছাড়া তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। এত মৃত্যুতে যেন শেয়ালের জিভে চড়া পড়ে গেছিল মানুষের মাংস খেতে খেতে, তাই যেন আর কিছু খেতে চায়নি, তাই তারা দেহটাকে ফেলে রেখে গেছে। কি অদ্ভুত পরিহাসের দৃশ্য! মায়ের কি করুণ ইচ্ছা! চন্দ্রধর বাবুর মুখে বাচ্চাদের এমন করুণ পরিণতির কথা শুনে আমার হৃদয় বিদারক হয়ে উঠল। কিন্তু এতক্ষণে মন্দিরে খোঁজাখুঁজি করার পর আমি এমন একটি চিহ্ন পেয়েছিলাম যা ঘটনার নিশ্চিতের দিকে আমায় পৌঁছে দিয়েছিল। এরপর মন্দির থেকে বাড়ি ফিরে চন্দ্রধর বাবুকে বললাম সেদিনের সেই পাগলের কাছে আমায় নিয়ে যেতে। আপন ভোলা মানুষেরা এই সত্যি কথা বলতে পারবে। চন্দ্রধরবাবু, কাল আবার মঙ্গলবার আসতে চলেছে, আপনি আমায় একবার সেই পাগল লোকটির কাছে নিয়ে যেতে পারবেন?
কিন্তু তবে আপনি একটু অপেক্ষা করুন, আমি তার আগে খবর আনতে পাঠাই লোককে, খবর এলে আমরা সেখানে যাব। এরপর কথা মতো চন্দ্রধর বাবু তাকে খোঁজার জন্যে লোক পাঠিয়ে দিল। এমনকি কিছুক্ষণের মধ্যেই তার খবর পাওয়া গেল। আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। লোকটি ছিল নরসুন্দু মাঠের পাশে একটি বিরাট বটগাছ আছে, সেই বটগাছের নিচে। সে সেখানে বিশ্রাম নিচ্ছিল। চন্দ্রধর বাবুই তাকে আগে ডাকল। বাবা, এই বাবা, বাবা, শুনতে পাচ্ছিস? লোকটি চন্দ্রধর বাবুর গলা পেয়ে একটু একটু করে উঠে বসল। উঠেই সে বলতে লাগলো, ও মুরলী মশাই, কাল মঙ্গলবার, আমি মিষ্টি ভোগ খাবো, খুব খুব মজা হবে। কাল ঠিক ও আসবে আর মায়ের পুজো দেবে, আর আমি মিষ্টি ভোগ পাবো। দেখছেন ঠাকুরমশাই, ও এমনভাবেই হাত খাপ ছাড়া কিছু কথা বলে চলে। হ্যাঁ, তার জন্যই আমরা প্রথম দিকে ওর কথা গুরুত্ব দিইনি, কিন্তু পরে ওর কথার অর্থ আমরা বুঝতে পেরেছিলাম। এরপর চন্দ্রধর বাবু ও আমি মিলে অনেক বুঝিয়ে তাকে সেদিনের ঘটনাটা বলতে বললাম। সেদিন লম্বা লম্বা দাড়ি, মাথায় চুল ভর্তি একটা দৈত্য একটা ছেলেকে মস্ত একটা দা দিয়ে জোর করে কেটে ফেললো। রক্ত, খুব রক্ত, মন্দিরের চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ছিল, রক্ত ছড়িয়ে পড়ছিল মন্দিরের চারিদিকে। এই বলে লোকটি বেশ ভয় পেয়ে গেল, যেন তাকে তার ওই দৃশ্য ভয় দেখিয়ে বেড়াচ্ছে মনে মনে। তারপর ওই ছেলেটাকে ওরা জঙ্গলে ফেলে দিয়ে আসলো, আর তারপর থেকে মন্দিরের বারান্দায় শুধু জল ঢালতো, রক্ত আর রক্ত। এরপর ওরা চলে গেলে আমি সব মিষ্টি ভোগ খেয়ে নিয়েছি। এই বলে লোকটা হেসে দিল। লোকটির কথা শুনে আমিও মনে মনে যেটা ভাবছিলাম সেটাই নিশ্চিত হয়ে গেলাম। এরপর আমি এবং চন্দ্রধর বাবু বাড়িতে ফিরে এলাম। তখন বেশ রাত হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বাঁশবাগান থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। চন্দ্রধর বাবু, কাল একবার গ্রামের মানুষদের আপনাদের বাড়িতে ডাকুন, আমি তাদের সাথে কথা বলতে চাই। কাল সেই অভিশপ্ত মঙ্গলবার আবার একটা অঘটন ঘটতে চলেছে। আপনি হয়তো খেয়াল করবেন ঠাকুরমশাই, আজ গ্রাম শান্ত হয়ে আছে। মানুষের মনে ভয়ের উদ্রেক সৃষ্টি হয়েছে। আজ রাতটা কাটলেই তারা চিন্তায় থাকে কাল কার সন্তান মায়ের কাছে বলি হবে, সেই জন্য নির্বাচিত হবে এইটা ভেবে। তাই তারা কালকে কেউই তেমন বাড়ি থেকে বের হয় না, খুব দরকার ছাড়া। তবে আপনি যখন তাদের ডেকেছেন তারা নিশ্চয়ই আসবে। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি আজ গ্রাম বড় শুনশান হয়ে রয়েছে, কিন্তু তাদের আমার কাল বিশেষ প্রয়োজন। আচ্ছা, আমি কাল আবার সবার বাড়িতে খবর পাঠিয়ে দেব। এরপর পরদিন বিকেল বেলায় চন্দ্রধর বাবুর বাড়ির উঠোনে সারা গ্রামের মানুষ উপস্থিত হল। সব মানুষের মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। তোমাদের আজ এখানে ডেকেছি এক বিশেষ কারণে। ঠাকুর মশাই, তাই তো আমরা ছুটে এসেছি আপনার ডাকে। আজ যে সেই অভিশপ্ত মঙ্গলবার, আজ আবার এক মায়ের কোল খালি হবে। আপনি রক্ষা করুন ঠাকুর মশাই, আপনি আমাদের রক্ষা করুন। এমনই একটা ঘটনা যে যার বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে, তার মা বাবা পর্যন্ত টের পায় না কখন তার বাচ্চাটাকে নিয়ে চলে যায়। আপনি আমাদের রক্ষা করুন ঠাকুর মশাই। আমি এখন যা বলবো আজ তোমরা তাই করবে। আজ আমার সাথে তোমরা মাঝরাতে মায়ের মন্দিরে যাবে, সেখানে তোমাদের কাজ আছে। যারা সজ্ঞানে থাকবে তারা সবাই মন্দিরে উপস্থিত হবে। কিন্তু আজ যে মাঝরাতে করালি ডাকাত আসে মায়ের মন্দিরে, সেখানে আজ আমাদের যাওয়া নিষেধ। কিন্তু তোমরা আজ যাবে, আমার ওপর বিশ্বাস রাখো। তোমরা আজ কিচ্ছু হবে না, সব ভালো হবে। গ্রামের সবাই সম্মতি জানিয়ে বাড়ি ফিরল। এরপর মঙ্গলবার সেই রাতে চন্দ্রধর বাবু এবং আমি আগে মন্দিরে পৌঁছালাম। গ্রামের সকলে ছিল আমাদের পেছনে। মন্দিরে পৌঁছাতেই আমরা যা দেখলাম তাতে সবাই বেশ অবাক হয়ে গেল।
তবে সবাইকে শান্ত থাকতে বললাম। দেখা গেল মন্দিরের প্রধান পুরোহিত ভবেন্দ্র চৌধুরী একটি ছেলেকে জোর করে ধরে আনছে। এ তো পুরোহিত মশাই, আর এই ছেলে তো সুজয়, অজয়ের ছেলে। তার মানে এইসব প্রতিদিন পুরোহিত মশাই করছে। গ্রামবাসী তখন রাগে ফুঁসছে। তোমরা সবাই চুপ করো, ইনি আসল দোষী নয়, শুধু দেখতে থাকো। কিন্তু ঠাকুর মশাই, যদি বিপদ ঘটে যায়? তোমরা আমার উপর বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না। তারপর যা ঘটল গ্রামবাসীদের কাছে এক আশ্চর্য ঘটনা। মন্দিরে প্রবেশ করলেন লাল কৌপিন পরিহিত এক মস্ত জটাওয়ালা সাধক। তিনি ঢুকেই বলতে শুরু করলেন, জয় মা, জয় মা, আমি আবার এসে গেছি মা, তোর ভোগ দান করতে। মা, আজ আমার 7 বছরের সাধনা শেষ হবে। জয় মা, জয় মা, তোকে তুষ্ট করার শেষ বলি আজ, অর্থাৎ 151তম বলি আমার মা। মারে। সবাই এই কথা শুনে ভয়ে চমকে গেল। একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এতগুলো নরবলি দিতে পারে, আর আমরা নাকি একে করালি ডাকাত ভাবতাম। তার চেয়ে বড় কথা, একে তো আমরা মাঝে মাঝে গ্রামে আসতে দেখতাম। তখন ভাবতাম সাধু সন্ন্যাসীর লোক, তাই কত শ্রদ্ধা করতাম। আর এদিকে এতগুলো মায়ের কোল খালি করে চলেছে সমানে। ততক্ষণে এদিকে পুরোহিত ছেলেটিকে শ্বেত বস্ত্র সজ্জিত করে হাড়ি কাঠে চড়িয়েছে। হাড়ি কাঠে চড়ানোর আগে ছেলেটির করুণ কান্না ভেসে আসছে সবার কানে। হাড়ি কাঠে চড়ানোর আগেই দেহ শুদ্ধি করা হলো তার। ভৈরব বাবা, আপনার পুজোর জন্য সব প্রস্তুত। এবার আপনি নরবলি দিয়ে মায়ের পুজো শুরু করুন। দাঁড়া বলছি, ভৈরব সাধক দাঁড়া। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আর কত নরবলি তুই দিবি? ভৈরব সাধক তখন অবাক হয়ে পেছন দিকে তাকিয়ে দেখে বলল, এই তুই কে? তুই আমার সাধনার ব্যাঘাত ঘটাতে চলে এলি? যা যা এখান থেকে, যা, চলে যা এক্ষুনি, যা। তুই এখনো যাসনি গ্রাম থেকে? তোকে তো আমি তখনই বলেছিলাম চলে যেতে, তুই যাসনি? বাবা ভৈরব, আজ তাহলে জোড়া বলি হোক। এই বলে পুরোহিত এক অট্টহাসিতে ফেটে পড়ল। আচ্ছা আচ্ছা, তাহলে তাই হোক। এই বলেই তারা আমাকে মন্ত্র বলে সম্মোহিত করতে চাইল, কিন্তু আমার গাত্রবন্ধন থাকায় আমার কিছুই হলো না। আমার যখন জ্ঞান হারালো না, তখন ভৈরব বুঝতে পারল। সে বলে উঠল, তুই কে বলতো? তুই তো সাধারণ কেউ নোস। সাধারণ কেউ হলে তো এতক্ষণ এখানে এসে জ্ঞান হারাতো রে। কে তুই? আমি হলাম জ্যোতির্বিদ তারানাথ তান্ত্রিক। বুঝলি কি করে যে এখানে এমন ঘটনা ঘটছে? সারা গ্রামবাসী তো জানে মায়ের কাছে প্রতি মঙ্গলবার এবং শনিবার করালি ডাকাত ফেরে। তুই বোধহয় ভুলে গেছিস, এই বলি দেওয়ার আগে এক বিশেষ চিহ্ন হাঁড়ি কাঠে চিহ্নিত করতে হয়, আর সেটাই তুই ওই হাঁড়ি কাঠে করেছিস। আর দ্বিতীয়ত, একটি পাগল তোদের সব ঘটনা দেখেছিল, আর কখনোই মরা মানুষের ফেরত আসা অসম্ভব। করালি ডাকাত কখনোই ফিরতে পারে না। এই বলে ততক্ষণে আমার ইশারায় গ্রামবাসীরা সেখানে এসে উপস্থিত হয়েছে। গ্রামবাসীদের দেখে তারা পালিয়ে যেতে চেষ্টা করলে গ্রামবাসীরা তাদেরকে বেঁধে ফেলে। আমাদের ছেড়ে দাও বলছি, এই ছেড়ে দাও আমাদের। ভৈরব সাধক ততক্ষণে অগ্নিবর্ণা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে, আর সে বলল, তোকে ছাড়বো না তারানাথ, তারানাথ, তোকে আমি ছাড়বো না। তোর জন্য আমার সাধনা সম্পূর্ণ হয়নি। আমি তোকে ছাড়বো না তারানাথ। তুই বেঁচে ফিরলে তবে তো, শয়তান কোথাকার।
এই বলে তারা পুরোহিত এবং ভৈরব সাধককে প্রহার করতে শুরু করলো। তোমরা ওদেরকে এভাবে মেরো না, ওদেরকে ছেড়ে দাও। এমনিতে ওদের শক্তির অবক্ষয় ঘটেছে এতক্ষণে। ছেড়ে দেব? কি বলছেন ঠাকুর মশাই? এরকম একটা শয়তানকে কিভাবে ছাড়বো শুধু শুধু? হ্যাঁ, এইভাবে একের পর এক মায়ের কোল খালি করেছে সে। হ্যাঁ, ছেড়ে দেবে, কারণ মৃত্যুর প্রতিশোধ কখনো মৃত্যু দিয়ে হয় না। আসলে এই ভৈরব সাধক এক গূঢ় তন্ত্র সাধনা করছিলেন। এই নরবলি তারই একটি অংশ। কঙ্কাল মোহিনী কাল তন্ত্র সাধনা করছিল সে, যা 7 বছর ধরে করতে হয়। এই সাধনায় বছর দেড়েকের মধ্যে 151টি নরবলি দিতে হয়, তবেই সাধক সাধনা সম্পূর্ণ করতে পারে এবং এক বিশেষ শক্তি সে লাভ করে। তন্ত্রের এটি একটি কালো দিকের সাধনা, তবে এই সাধনা সে সম্পূর্ণ করতে না পারলে সেই সাধকের বেশিরভাগ শক্তি অবক্ষয় হয়ে যায়। এই সাধকের ক্ষেত্রেও তাই হয়েছে। আর যেটুকু বা শক্তি তার বেঁচে আছে তা আগে আমাদেরকে নিঃশেষ করতে হবে, তারপর ওদেরকে ছাড়তে হবে। আর এই মন্দিরের পুরোহিত ভবেন্দ্র চৌধুরী রাতের আঁধারে সম্মোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুরো পরিবারকে সম্মোহিত করার পরে ওই বাড়ির ছেলেটিকে ধরে নিয়ে আসছিল এই মন্দিরে নরবলি দেওয়ার জন্য। তার জন্যই তোমরা বুঝতে পারছিলে না ছেলেগুলো কোথায় উধাও হয়ে যাচ্ছিল এবং কিভাবে তোমাদের চোখের সামনে এক নিমেষে এই কাজটা হচ্ছিল। এই সম্মোহিত করা এই সাধনার একটি অংশ। তবে এখন আর চিন্তার কোনো বিষয় নেই। যজ্ঞের মাধ্যমে এই সাধকের শক্তি অবক্ষয় করতে পারলেই চিন্তা মুক্তি। কিভাবে এই শয়তানগুলোর সব শক্তি শেষ করা যাবে ঠাকুর মশাই? কিছু উপকরণের মাধ্যমে যজ্ঞ করতে হবে এবং সেই যজ্ঞের মধ্যেই ওদের কালো শক্তি আহুতি দিলে সব শক্তির অবক্ষয় ঘটবে। তাহলে ঠাকুর মশাই, আপনি সেই যজ্ঞের ব্যবস্থা করুন। আমরা সব উপকরণ এনে আপনার সামনে উপস্থিত করছি। আর এদিকে ভৈরব সাধক তার শেষ সম্বল শক্তিটুকু হারাবার ভয়ে আর্তনাদ করতে থাকে এবং গ্রামবাসীর কাছে দয়া ভিক্ষা চাইতে থাকে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই রকম পিশাচকে কেউ ছাড়তে রাজি হলো না। এরপর গ্রামবাসীরা যজ্ঞের সব উপকরণ এনে উপস্থিত করল এই নরসুণ্ডের মাঠে। এরপর সেই যজ্ঞ আরম্ভ হলো। রাত ভর ধরে চলল সেই যজ্ঞ। এই যজ্ঞ করা হয় তন্ত্র সাধনায় সাধিত কাল তন্ত্র সাধকদের শক্তি অবক্ষয় করানোর জন্য। এরপর সিদ্ধান্ত হলো ভৈরব সাধক এবং পুরোহিতকে না মেরে তাদেরকে এই স্থান ত্যাগ করার ব্যবস্থা করা হবে। এরপর পুরোহিতকে গ্রাম ছাড়া করা হলো আর শক্তিহীন ভৈরব সাধক কিরিটেশ্বরীর মন্দির ত্যাগ করল। সারা নরোড়া গ্রামের গ্রামবাসী যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনেক দিন পর সেই কালো ছায়া যেন গ্রামের উপর থেকে উঠে গেল। এরপর গ্রামের মানুষ এবং চন্দ্রধর বাবুকে আমি বললাম, চন্দ্রধর বাবু, আপনারা মায়ের আবার নতুন করে অভিষেক করে মাকে প্রতিষ্ঠা করুন। এতকাল যে পুজো পদ্ধতি প্রচলিত ছিল তা কয়েকজন মানুষের স্বার্থসিদ্ধির জন্য শুধুমাত্র। আপনারা আপনাদের গ্রাম্য মাতৃদেবীকে নতুন করে পূজা করুন, নতুন আচারে পূজা করুন। নরবলি পাঁঠা বলির বদলে কুমড়ো বলি দিন আপনারা। মা কখনো সন্তানের মৃত্যু বা রক্ত চায় না। এদের মতো কিছু মানুষ মায়ের সামনে এমন কাজ করে নিজেদের স্বার্থে। মা শুধু চায় ভক্তি ভরে পুজো। আপনি ঠিক যেভাবে বলছেন ঠাকুরমশাই, ওভাবেই পুজো হবে। আপনি না থাকলে যে কি হতো আমাদের। হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের বাঁচালেন এই ভয়ানক সাধকের হাত থেকে। নয়তো আরও যে কত মায়ের কোল খালি হতো, আর আমাদের এই নরোড়া গ্রামের মা দিনে দিনে আরও যে কত রক্তিম হয়ে উঠত তার ঠিক নেই। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি আমাদের এক মহা বিপদ থেকে বাঁচিয়েছেন। তবে আমাদের একটা শেষ আর্জি রাখবেন। কি বলুন তো চন্দ্রধর বাবু? আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই আমি তা রাখব। আপনি মায়ের প্রথম পুজো করে মাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যান ঠাকুরমশাই। গ্রামবাসীও সবাই চন্দ্রধর বাবুর কথায় সম্মতি জানালো। সবার অনুমতিতে আমি নরোড়া গ্রামের কিরিটেশ্বরী মাকে নতুন করে প্রতিষ্ঠিত করলাম।
তারপর থেকে বিশেষ পুজোর দিন নরোড়া গ্রামের মোড়লমশাই চন্দ্রধর চক্রবর্তী আমাকে পুজোর নিমন্ত্রণ জানিয়ে যায়। আজও তাই এসেছিল, বুঝলে তো কিশোরী। আর এই কারণে তোমাদেরকে আমি প্রথমে তন্ত্রের ওই দিকটার কথা বলেছিলাম। তন্ত্র সাধনা শক্তির উন্মেষ ঘটায়, কিন্তু কিছু কিছু সাধক তার নিজেদের সুবিধার্থে স্বার্থসিদ্ধির জন্য খারাপ কাজে ব্যবহার করে। প্রতিবারের মতো তারানাথের গল্প শুনতে শুনতে আমরা একটা অন্য জগতে হারিয়ে যাই, যা এবারও ঘটল। মনে হলো যেন স্বয়ং তারানাথের মুখ দিয়ে মাকে দর্শন করলাম। এ এক অপরূপ অনুভূতি। আজকের গল্প নরোরার নরবলি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, এবং কে কোথা থেকে গল্পের জন্য শুনছো সেটাও জানিও। সোম, বৃহস্পতি এবং রবিবার রাত 9টাতে গল্পের জন্যতে নতুন নতুন গল্প আসছে সপ্তাহে 3 দিন। সেটাও তোমাদের কেমন লাগছে সেই বিষয়টাও জানিও। আর কি ধরনের গল্প শুনতে চাও জানিও, অনেক কিছু জানিও। এবং তার মধ্যে অবশ্যই জানিও আজকের গল্পের প্রশ্ন হলো, এই নরোরার নরবলিতে ঠাকুরমশাইকে একজন মন্দিরের সমস্ত ইতিহাস বর্ণনা করছিলেন এবং মন্দিরটা ঘুরে দেখাচ্ছিলেন। তো তার নাম কি? কে ঠাকুরমশাইকে মন্দিরের সমস্ত ইতিহাস বলছিলেন, বর্ণনা করছিলেন, মন্দির সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিচ্ছিলেন, তার নাম কি সেটা জানাতে হবে কমেন্টে এবং গল্পের জন্য @gmail.com ইমেল করে। তাহলে চটপট আর দেরি কেন, তোমরা তো পুরো গল্পটা মন দিয়ে শুনেইছো। করে ফেলো কমেন্ট নিচে কমেন্ট বক্সে এবং ইমেল করে দাও গল্পের জন্য @gmail.com। এবং তাদেরকে অনুরোধ, যারা অলরেডি গল্পের জন্য তরফ থেকে তাদের উপহার পেয়ে গেছো বা তাদের নাম প্রকাশ হয়েছে গল্পের জন্যতে রাত 9টায়, রবিবার রাত 9টায় ভেদুকুনিনের গল্পের শেষে, তারা অবশ্যই #গল্পের জন্য গল্পের জন্য এগুলো লিখে সোশ্যাল মিডিয়াতে ট্যাগ করতে পারো গল্পের জন্য ইউটিউব চ্যানেলকে এবং facebook.com/গল্পের জন্য প্রোফাইল, সেখানে সেই প্রোফাইলকে ট্যাগ করে। তো হোয়াটএভার তোমরা যেটা চাও গল্পের জন্য সম্পর্কে মন খুলে আলোচনা করতে পারো সোশ্যাল মিডিয়াতে। তাহলে আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো আর শুনতে থাকো গল্পের জন্য। টাটা।